নমস্কার বন্ধুগণ, নিশাচরি কথায় আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন উপস্থাপনা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। আজকের গল্পটির নাম ভাড়া বাড়ি। গল্প পাঠে আমি সন্টু। তবে গল্পটি শুরু করবার আগে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কোনো রকমের টাকা বা অ্যামাউন্ট পে করার প্রয়োজন নেই। আর সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। শুরু হচ্ছে ভাড়া বাড়ি। কিছুদিন হলো বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে। আমি, মা, বাবা, আমার ছোট ভাই কমল আর আমি অমল। সামনেই উচ্চ মাধ্যমিক। আগের বাড়িটা খুব একটা চুপচাপ জায়গায় ছিল না। আমার পড়াশোনায় খুব অসুবিধা হচ্ছিল, তাই বাড়িটা ভাড়া নেওয়া হলো। তবে সত্যি এক আশ্চর্য লাগলো, এই বাড়িটা খুব কম খরচে আমরা পেয়ে গেলাম। আগাম টাকাও খুব বেশি দিতে হলো না এবং ভাড়াও খুব কম। আজকে 2 মাস হয়ে গেল এই বাড়িটায় আমরা এসেছি। সত্যি কথা বলতে গেলে এই বাড়িটাও কিন্তু খুব একটা যে ভালো লাগছে তা নয়। যবে থেকে এই বাড়িটায় আমরা এসেছি, প্রায় কোনো না কোনো ছোটোখাটো বিষয় আমাদের মধ্যে ঝামেলা লেগেই আছে। 2 দিন আগেরই কথা, মা অনেকক্ষণ ধরে ডাকছিল। আমি একটা অঙ্কের প্রবলেম নিয়ে ব্যস্ত ছিলাম, তাই বললাম একটু পরে যাচ্ছি। তা শোনা মাত্রই এমন চেঁচামেচি মা শুরু করলো যে রাতে কারোর খাওয়াই হলো না। আর যে কোনো দিন বাবা মা ভাইয়ের সাথে তো আমার তর্ক বিতর্ক লেগেই থাকে, কিন্তু সেদিন ঘটনাটা ঘটল একটু অন্যরকম, যার ব্যাখ্যা আমি যুক্তি দিয়ে পেলাম না। আমি সেদিন সকালবেলা একটু বেরিয়েছিলাম, অনেক গরম পড়েছে। বাড়ি ফিরে দেখলাম বাবা পেপার পড়ছে আর সোফায় আলগা হয়ে বসে আছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, মা কোথায়? বাবা বলল, মা একটু বেরিয়েছে। আমি একটু ফ্রেশ হয়ে রুমে গেলাম, দেখি মা শুয়ে আছে অন্যদিকে ঘুরে। আমি ভাবলাম, বাবা কি খেয়াল করেনি মা এসে গেছে? অন্যদিন তো চোর ঢুকে গেলেও খেয়াল করবে না। বাবা কি পেপার পড়তে এত মগ্ন হয়ে গেছে? আমি গজগজ করতে করতে গিয়ে দেখি বাবা ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে রুমে গিয়ে মা তখনও শুয়ে আছে। মাকে টপকে আমি খাটের অন্য প্রান্তে গিয়ে ফোন ঘাঁটছিলাম। আস্তে আস্তে আমার চোখ যেন ভারী হয়ে যাচ্ছে, ঘুম ঘুম লাগছিল। আমার চোখ লেগে যায়। প্রায় কতক্ষণ পরে মনে নেই, আমার ঘুম ভাঙল একটা ডাকে। চোখ খুলতেই দেখি মা দাঁড়িয়ে আছে আর আমাকে জিজ্ঞেস করছে আমি কখন আসলাম। আমি একটু অবাক হয়েই মায়ের দিকে তাকিয়েছিলাম, কারণ মা পুরো তৈরি হয়ে দাঁড়িয়েছিল, যেন মনে হচ্ছিল এইমাত্র কোথাও থেকে বাড়ি ফিরছে। তাহলে আমি কাকে শুয়ে থাকতে দেখেছিলাম? আমি জিজ্ঞেস করলাম, তুমি বাইরে কখন গেলে? মা বলল, আমি তো অনেকক্ষণ বাইরে ছিলাম। তাহলে আমি কাকে টুপকে খাটে উঠলাম। উঠতে গিয়ে একটু ছোঁয়াও লাগলো মায়ের পায়ে। সেটা তবে কি ছিল? আমি পুরো অবাক আর ভয়ও বেশ লাগছিল। বেশ কিছুদিন এই ঘটনাটা আমার মাথায় চলছিল, কিন্তু আমি কাউকে কিছু বলিনি এই বিষয়ে। কারণ কিছু বললেই কেউ হয়তো বিশ্বাস করবে না বা কথা কাটাকাটি লেগে যাবে। উফ, আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করি, অনেকটা রাত করেই শুতে যাই। আমি যখন শুতে গেলাম, আমার যেন মনে হচ্ছে খাটের তলায় কে যেন আওয়াজ করছে, ঠক ঠক। প্রথমে শুনে মনে হলো যেন আমার মনের ভুল, কিন্তু ঘটনাটা অনেকক্ষণ ধরেই চলছে। একটা সময় বুঝতে ভুল হলো না, শব্দটা আমার মাথার ভেতরে না, বরং বাইরে। রাত কত জানি না, চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। রুমের বাইরেও কেউ নেই, সবাই ঘুমাচ্ছে, কিন্তু সেই আওয়াজটা এখনো হয়ে যাচ্ছে। আমার মাথা বলছে মনের ভুল, মন বলছে ধাঁধা, আর আমার শরীরের প্রত্যেকটা লোম বলছে সত্যি কিছু একটা আছে, যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব বিদ্যমান। একটা সময় বিরক্তি সহ্য করতে না পেরে আমি বলেই বসলাম, যে আছো বেরিয়ে এসো,
সাহস থাকলে বেরিয়ে এসো। যে আওয়াজটা এতক্ষণ ধরে হয়ে আসছিল সেটা আস্তে আস্তে কমে গেল, যেন আওয়াজটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বলে মনে হলো। কিন্তু কেন জানি না আমার বুকের ধরফরানি যেন কিছুতেই কমছে না। অন্ধকার রুমে আমার অস্বস্তি আরও বাড়ছে। তাড়াতাড়ি গিয়ে আলোটা যে জ্বালাবো সেটাও আমার দ্বারা হচ্ছে না। এমন সময় যখন চারিদিক শান্ত, আমার মনে হলো কে যেন আস্তে আস্তে বেরিয়ে আসছে খাটের তলা থেকে। প্রথমে সেই অন্ধকারে আমি একজনের সাদা হাত দেখতে পেলাম, তারপরে আস্তে আস্তে তার সম্পূর্ণ শারীরিক গঠন। একটি ছোট্ট সুন্দর পুতুলের মতো মেয়ে, ছোট্ট বাচ্চা, পরনে একটি পুরনো ধুলোময় সাদা ফ্রক জামা, আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি হতভম্বের মতো পাথর হয়ে গেছি। এই সব কিছু আমি সেই অবস্থায় দেখছি। সে বাচ্চা মেয়েটি বলতে শুরু করলো যে এই বাড়িটা অনেক বছর বাচ্চাটির বাবার ছিল। তার মা অনেক দিন আগেই চলে গেছেন। বাড়িটিতে শুধুমাত্র বাচ্চা মেয়েটি, তার বাবা, তার এক কাকাও থাকতো। কিন্তু এত বড় বাড়িটার প্রতি সেই কাকার লোভ কম ছিল না। সে চাইতো বাড়িটা পুরোপুরি নিজের নামে করে নিতে, কিন্তু তার বড় দাদা কোনোভাবেই চায়নি ছোট ভাইয়ের নামে হোক। একদিন তর্ক বিতর্ক অনেক দূর এগিয়ে যায় এবং সেই কাকাটি নিজের হাতে তার বড় ভাইয়ের মেয়েকে মেরে ফেলে আর উঠোনে পুঁতে দেয়। নিজের বড় দাদার মেয়েকে মেরে ফেলে সে চেয়েছিল দাদাকে দুর্বল করে দিতে, যাতে তার বাড়িটা নিতে অসুবিধা না হয়। কিন্তু হয়ে যায় উল্টো। বড় দাদাটি রাগের দুঃখে নিজের সেই লোভী ভাইকে খুন করে এবং নিজের হাতে মেরে ফেলে তার শরীরটার কী করেছিল কেউ জানতে পারে না, এবং বাড়িটা বিক্রি করে চলে যায়। বাড়িটা অনেক বছর ধরে এই অবস্থায় পড়ে থাকে, কিন্তু কেউ স্থায়ীভাবে বাস করতে পারেনি। অনেকেরই হাতে ঘোরাঘুরি করে অবশেষে আমাদের কাছে আসে, যে কারণে আমরা কম দামে পেয়ে যাই। যে লোকটি আমাদেরকে বাড়িটা ভাড়া দিয়েছিল বোধহয় সেও পুরোপুরি জিনিসটা জানতো না, কিন্তু কোনো না কোনো প্রবলেম আছে সেটা তো অবশ্যই জানতো, যে কারণে ভাড়াটা এত কমে আমরা পেয়েছি। বাচ্চাটি আমার দিকে উদ্দেশ্য করে বলে সে মুক্তি চায়, এখান থেকে বেরোতে চায়। ভগবান তাকে উপর থেকে ডাকে, কিন্তু সে যেতে পারছে না, তাকে আটকে রাখা হয়েছে। আমি অজান্তেই আমার মুখ থেকে বলে বসলাম, কে? মেয়েটি আমার পেছন দিকে তাকিয়ে বলল, আমার কাকা। ওই তো ওখানে বসে আছে। আমি পেছনে মাথা ঘোরাতেই ঠিক আমার চোখের সামনে জানলার ওপরে অল্প জায়গাটায় বসে আছে একটা লোমশ, কিছুটা হনুমানের মতো অঙ্গভঙ্গি করে একটা অশরীরী মূর্তি, যার চোখগুলো লাল হয়ে জ্বলজ্বল করছে, এবং একবার বাচ্চাটির দিকে আর একবার আমার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটি চেঁচিয়ে বলল, আমি অনেক কাককে এই কথাগুলো বলতে চেয়েছি, কিন্তু কাকা বলতে দেয়নি। এই কথা শোনা মাত্রই সে হনুমানরূপী ছায়ামূর্তিটা বাচ্চাটার উপর ঝাঁপিয়ে পড়ে, আর আমি নিজের জ্ঞান হারিয়ে ফেলি। যখন সকালে উঠি তখন আগের রাতের সব কথাগুলো মা বাবাকে বলি, কিন্তু কেউ তাতে বিশ্বাস করছিল না। অনেক কষ্টে আমি মা বাবাকে উঠোনের সেই জায়গায় নিয়ে যাই যেখানে বাচ্চাটিকে পুঁতে রাখা হয়েছিল। প্রায় 2 হাত মতো খোঁড়ার পর অবশেষে একটা ছোট্ট কঙ্কাল মাথা পাওয়া যায়। সত্যি কথা বলতে গেলে এই বাচ্চাটির প্রতি আমার মায়া চলে আসে, তাই যা যা দরকার সব করবো এই নিষ্পাপ শিশুটির সদ্গতি করতে। বাড়িতে সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করা হলো। পরের দিন হলো চণ্ডীপাঠ, এবং তৃতীয় দিন যেদিন পুজো শেষ হবে সেদিন পুরো বাড়িটিকে বন্ধক করে লাল সুতো দিয়ে বেঁধে দেওয়া হলো। বলা বাহুল্য যে এই 3 দিনের পুজো কিন্তু সহজভাবে হয়নি। কোনো সময় ঠাকুরমশাই মন্ত্র ভুলে যাচ্ছিলেন, তো কোনো সময় আমার মনে হচ্ছিল কেউ যেন পুরো বাড়ি জুড়ে দৌড়ে বেড়াচ্ছে।
বারবার মনোযোগ ভাঙছিল, আর বেশ কয়েকবার একটা পচা দুর্গন্ধ চারিদিকে ছেয়ে যাচ্ছিল। এত ধূপকাঠি ধুনো জ্বলা সত্ত্বেও এরম গন্ধ তো আসার কথা নয়। 3 দিন পরে যখন সমস্ত কাজ সম্পূর্ণ হলো, আমরা একটু নিশ্চিন্ত হলাম। এক রাতে আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার জল তেষ্টা পেল। ঘরে জলের বোতল ছিল, কিন্তু সেটা খালি। তাই রান্নাঘরে গেলাম জলের বোতলটা নিয়ে। যখন ঘুরে দাঁড়ালাম, দেখি সেই বাচ্চাটা রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু এবারে তাকে দেখলাম একটু অন্যরকম। তার পরনে ধুলোময় জামাটির জায়গায় একটি সুন্দর আকাশি রঙের জামা। আর সে বলছে, দাদা আমি চলে যাচ্ছি, দেখো ওরা আমাকে কি সুন্দর জামা দিয়েছে, আমি আগের থেকে অনেক খুশি। কিন্তু আমার কাকা এখনও যায়নি, ও এখনও এখানেই আছে। আমাকে বলছে এখানে থাকতে, কিন্তু আর আটকাতে পারছে না। আমি যাচ্ছি। এই বলে বাচ্চাটি বাতাসে মিলিয়ে গেল। কিন্তু একটা চিন্তার বিষয় রয়ে গেল, সেই কাকাটি। চিন্তাটি আরও গাঢ় হলো যখন দেখা গেল সেই লাল সুতোটি বাড়ির বন্ধনের সময় বাড়ির চারধারে বাঁধা হয়েছিল, সেটি পরের দিন সকালে ছিঁড়ে পড়ে আছে। আর বাড়িটার সমস্ত দেওয়ালে বড় বড় আঁচড়ের দাগ। এই ঘটনার পরে আর সেই বাড়িতে থাকা যাবে না। আমরা 4 জন আমার মামার বাড়ি চলে গেলাম, যতদিন না অন্য কোনো বাড়ি পাই। এইটুকু পুরোপুরি পরিষ্কার, সে বাচ্চা মেয়েটি যে আটকে পড়েছিল তার মুক্তি হয়েছে, কিন্তু তার কাকাটি একটি পিশাচে পরিণত হয়েছে। সে মরিয়া হয়ে উঠেছে প্রতিশোধের জন্য, যেই না বাচ্চাটি মুক্তি পেয়েছে। কিন্তু এই বাড়ির প্রতি চরম লোভ সেই বাচ্চাটির কাকাকে অত সহজে মুক্তি পেতে দিচ্ছে না। তাই এত পুজো পাঠেও কোনো লাভ হয়নি। তার সদ্গতি তখনই হবে যখন বাড়িটার প্রতি তার লোভ নিবারণ হবে, কিন্তু তা কবে হবে কেউ জানে না। শুনছিলেন ভাড়া বাড়ি, গল্প পাঠে আমি সন্টু। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কোনো টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের আপলোড করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে আসে। চলুন দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায় কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।